হঠাৎ হামের প্রাদুর্ভাব, জেলায় জেলায় হাসপাতালে রোগীর চাপ, সারা দেশে শনাক্ত ৭৬৪। শিশুর মৃত্যুতে বাড়ছে উদ্বেগ, টিকাদান ব্যাহতকে দায়ী করছেন চিকিৎসক। কেউ ঘামে আক্রান্ত ছিল, এই থেকে এই পোলা আমার এই অবস্থা। টিকা আমরা ৯ মাসে দিতে পারি নাই। জ্বর, সর্দি, কাশি, শরীর ব্যথা। যখন র্যাশটা ডেভেলপ করে তখন চিকিৎসক সন্দেহ করতে পারেন যে এটা একটা হামের রোগী হতে পারে। জীবন রক্ষায় বাড়ানো হয়েছে ভেন্টিলেটর, দ্রুতই শুরু হবে টিকা ক্যাম্পেইন। 2018 পরে আর কোনো ক্যাম্পিং হয় নাই। আমরা টিকা আনার জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ করেছি। দ্রুত গতিতে ইনশাল্লাহ আমরা ভ্যাকসিন আনবো। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পাম্পে সংকটের মধ্যেই লরি থেকেই তেল বিক্রি, ট্যাঙ্কেও অবৈধ মজুত। 5 জেলায় অভিযানে জব্দ ৪৪,০০০ লিটার। জড়িতদের জেল জরিমানা, মজুতের তথ্য দিলে পুরস্কার। ১২৯ ক্রীড়াবিদকে সম্মাননা ও ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী। ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু নতুন করে স্পোর্টস, খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান। জুলাই যোদ্ধাদের সুরক্ষা অধ্যাদেশ গ্রহণে সম্মত সরকারি দল। সংসদে পুলিশ হত্যার বিচার নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী, যে বাহিনীর পোশাকেই হামলা হোক বিচার হবে। ১/১১-তে তারেক রহমানকে নির্যাতনকারীদের একজন সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল, বেগম জিয়ার চিকিৎসায়ও দেন বাধা, আদালতে রাষ্ট্রপক্ষ ৬ দিনের রিমান্ডে। ইসরায়েলের শিল্পাঞ্চলে হামলা, ইরাকে মার্কিন ঘাঁটিতে আক্রমণ, স্থল অভিযান হলে জবাবের হুঁশিয়ারি আইআরজিসির। ইরানের তেলের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প। দেশে হঠাৎ করেই হামের প্রাদুর্ভাব, এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ৭৬৪ রোগী। কারণ হিসেবে নিয়মিত টিকাদান কার্যক্রম ব্যাহত হওয়াকে দুষছেন চিকিৎসকরা। ঢাকার বাইরে রোগীর চাপে অনেক হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। পরিস্থিতি মোকাবিলায় নানা উদ্যোগ নেওয়ার মধ্যে বিভিন্ন জায়গায় শিশু মৃত্যুর খবরে বাড়ছে উদ্বেগ। জ্বর, কাশি, শরীরে লালচে ফুসকুড়ি নিয়ে প্রতিদিনই হাসপাতালে আসছে নতুন নতুন রোগী। হামে আক্রান্তদের বেশিরভাগই শিশু। রোগীর চাপ এতটাই বেশি যে অনেক হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। চলতি বছরের প্রথম ৩ মাসে বরিশাল বিভাগে হামে আক্রান্ত ১৩০ জন, যার মধ্যে শেরেবাংলা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন ৮৯ জন। ৭৮ শয্যার শিশু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন ১৯৬ জন। স্বজনদের অভিযোগ, সংক্রমণের উচ্চ ঝুঁকি থাকলেও হামসহ সব ধরনের রোগে আক্রান্তদের রাখা হচ্ছে একসঙ্গে। 5টা ইনজেকশন করা হয়েছে। এরপরে ওই 3 জনের মধ্যে কেউ টাইফয়েড হামে আক্রান্ত ছিল, এই থেকে এই পোলা আমার এই অবস্থা। আমাদের এখানে হামের রোগীর জন্য আমরা সম্পূর্ণ আলাদা আইসোলেশন ওয়ার্ড করেছি এখন একসাথে রাখার আর কোনো সুযোগ নেই। আমরা নিচতলায় 2টা রুম আমরা আইসোলেশন ওয়ার্ড হিসেবে আমরা ওখানে ডিক্লেয়ার করেছি। রাজশাহী মেডিকেলে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন 280 জন। এর মধ্যে হাম শনাক্ত অন্তত 28 জন। এ পর্যন্ত রাজশাহী বিভাগে হামে মৃত্যু হয়েছে 3 জনের, তবে উপসর্গ নিয়ে মারা গেছে 12 জন। পরিস্থিতি দেখতে সোমবার রাজশাহী মেডিকেলে আসেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। বলেন, টিকার অভাবে রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। অত্যন্ত দুঃখের বিষয় যে মিজেলসের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন ক্রয়ের যে জটিলতা তখনকার ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় হয়েছিল, সেই কারণেই কিন্তু এখন অনেকেই সন্দেহ করছেন সমস্যার কারণেই আজকে হয়তোবা এই মিজেলসের প্রাদুর্ভাবটি দেখা দিয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশে সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেলের শিশু ওয়ার্ড পরিদর্শন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি জানান, পরিস্থিতি মোকাবেলায় আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে। 20টা আইসিইউ পেডিয়াট্রিক আইসিইউ আছে, তার মধ্যে 10টা বেডকে আমরা আইসোলেটেড করে রাখছি। যদি প্রয়োজন হয় আমরা ওদেরকে শিফট করব। অল টাইপস অফ ভ্যাকসিনেশনের আন্ডারে যদি আমরা আনতে পারি, তাহলে পরে এই ধরনের কোনো ভ্যাকসিন ডেফিসিয়েন্সি রিলেটেড কোনো রোগ হবে না। চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীদের বেশিরভাগই কক্সবাজারের বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তানজিল হাসনাত, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। যাচ্ছি তার কাছে। রুবেল, আপনাকে স্বাগত জানাই। হঠাৎ করেই বলা যায় যে অপ্রস্তুত অবস্থায় একটা নতুন ধরনের প্রাদুর্ভাব, এটা দেখছি হামের প্রাদুর্ভাব। কি অবস্থা এখন পুরো দেশে? একটু অত্যন্ত উদ্বেগজনক, কারণ এই হাম রোগ আমরা জানি যে ছোঁয়াচে
এটা কিন্তু ইতিমধ্যে প্রমাণিত। দেখতেও পাচ্ছেন বিভিন্ন হসপিটালের যে চিত্র, সত্যি কিন্তু ভয়ঙ্কর সংকটের দিকে এগুচ্ছে। যারা দায়িত্বশীল কর্মকর্তা সকলে কিন্তু সেটা বলছেন। আমরা দেখতেও পাচ্ছি সারা দেশের বিভিন্ন হসপিটালে কিন্তু এই হামের যে রোগী, বিশেষ করে শিশুরা, তারা কিন্তু ইতিমধ্যে ভিড় জমাচ্ছেন এবং অনেক জায়গায় কিন্তু শয্যা সংকটও তৈরি হয়েছে। আমাদের প্রতিবেদন যে প্রচার হলো সেখানেও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি যে এই হাম রোগীর এই মুহূর্তে সারা বাংলাদেশের যা পরিস্থিতি তা বলা যায় যে ভয়ঙ্করের দিকেই যাচ্ছে এবং এটার জন্য যে তোড়জোড় প্রত্যেকটা স্টেক হোল্ডারদের, সেটাও আমরা দেখতে পাচ্ছি। এই সংশ্লিষ্ট একটা কার্ড আছে আমরা সেখান থেকে একটু পয়েন্ট আউট করতে চাই। মোটা দাগে যেগুলো আমরা আসলে তুলে ধরার চেষ্টা করেছি যে এখানে দেখেন যে এই পুরো মানে বছরের শুরুর ভাগেই দেখা যাচ্ছে যা শনাক্তের হার, সেটা কিন্তু অত্যন্ত উদ্বেগজনক এবং এটা প্রতিনিয়তই বাড়ছে। আমরা প্রতিনিয়ত যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন হসপিটালে, এবং যেটা ছোঁয়াছে হওয়ার কারণে কিন্তু এটা প্রাদুর্ভাবটা বেড়েও যাচ্ছে। তারপরে আপনার যেই কথাটা বলছিলাম যে হসপিটালের চাপ কিন্তু প্রতি জেলায়, সেটা আসলে নির্দিষ্ট কোনো জেলা উল্লেখ করবেন সেরকম না, পুরো বাংলাদেশের বিভিন্ন জেলাতে কিন্তু চাপ বেড়েই যাচ্ছে। আর সবচেয়ে আশঙ্কার কথা হচ্ছে যে শিশুদের, যারা নবজাতক শিশু, এই শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে এবং মৃত্যু কিন্তু ইতিমধ্যে আমরা জানি অনেক জায়গায় হয়েছে। আর টিকাদানের যেই ব্যাপারটা, এইটা বৃহৎ আলোচনা। ইন্টারিম গভর্নমেন্ট ছিল, এর আগে একটা দীর্ঘ দিনের গভর্নমেন্ট ছিল, সেইখানে টিকাদান হয়েছে, কিছুদিন এটা ব্যাহত হয়েছিল। যারা দায়িত্বশীল কর্মকর্তা তারাও বলছিলেন যে এই সময় বাংলাদেশে সাধারণত বসন্তের মৌসুম, এইভাবে হামের প্রকোপ কেন দেখা গেল এবং প্রস্তুতিতে আসলে সরকার কি উদ্যোগ নিয়েছে? এই প্রস্তুতির বিষয়ে সরকার ইতিমধ্যেই, আপনারা জানেন যে নতুন সরকার ইতিমধ্যেই তারা পুরো দেশ সার্ভে করেছে এবং কি কি সংকট রয়েছে সেগুলো নিয়ে কথা বলেছে, আলোচনা করেছে। এবং ইতিমধ্যেই আমরা জানি আজকে স্বাস্থ্যমন্ত্রী তিনি বলেছেন যে এই যে টিকা সংকট যেটা দেখা দিয়েছে, এই টিকা তারা দ্রুত কেনার জন্য 604 কোটি টাকা কিন্তু বরাদ্দ দিয়েছে। তো এই সংশ্লিষ্ট একটা প্রতিবেদন রয়েছে, আমরা আগে সেটা দেখে আসবো। সংক্রামক ব্যাধি হামে আক্রান্ত হয়ে হাসপাতালে বেড়েছে রোগীর চাপ, যাদের সবাই শিশু। শ্বাসতন্ত্রকে আক্রমণ করে দ্রুত একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে এ রোগ। চলতি বছর দেশে এখন পর্যন্ত 764 হাম রোগী শনাক্ত হয়েছে। সারা দেশ থেকে আসা রোগীর চাপ বেড়েছে রাজধানীর সংক্রামক ব্যাধি ও ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। চিকিৎসকরা বলছেন টিকার নিয়মিত কার্যক্রম ব্যাহত হওয়ার কারণেই বেড়েছে প্রাদুর্ভাব। চলতি বছর সংক্রামক ব্যাধি হাসপাতালে এ রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে 600-র বেশি রোগী, আর মারা গেছে 22 শিশু। কোনো টিকা দান কেন্দ্রে টিকার অভাব ছিল, রোগীদের অভিভাবকের কথা অনুযায়ী অভাব ছিল, তাদেরকে হয়তো অন্য কোনো সেন্টারে যেতে বলা হয়েছে বা অপেক্ষা করতে বলা হয়েছে এবং যে কোনো কারণে হোক পরবর্তীতে আর টিকাটা নেওয়া হয়নি। প্রতি 5 বছর পর পর একটা ক্যাচ আপ ক্যাম্পেইন করতে হয়। এই ক্যাচ আপ ক্যাম্পেইনটা 2024-এর শেষের দিকে হওয়ার কথা ছিল, যেটা হয়নি। তো এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। তবে উদ্বেগের বিষয় হলো আক্রান্তদের অধিকাংশের বয়সই 9 মাসের কম। এতে দুশ্চিন্তা বাড়ছে অভিভাবকদের। আবার কারো কারো টিকা নেয়ার পরও হয়েছে হাম। ছোট ছোট আমরা তো কইতাম অ্যালার্জি, আবার লুতি কইতাম। এই গেছিলের ব্যথার আবার ওষুধ খাওয়াই দিয়ে ওষুধ দিলে ডাক্তারের কাছে গেছিলে যেন ওষুধ দিছে, তখন এটা বেশি বাড়ি গেছে। জ্বরের ওষুধ খাওয়াই দিছে, ইনজেকশন দিছে। আজকে আবার ডাক্তার দেখলো, দেখে আবার স্যালাইন লাগাইছে। এখন দেখি আল্লাহ ভরসা। টিকা আমরা 9 মাসে দিতে পারি নাই। 9 মাসে তখন থেকে ওর ঠান্ডা জ্বর চলছিল, যার জন্য আমরা টিকার কাছেও যেতে পারি নাই। এদিকে হামের প্রাদুর্ভাব ঠেকাতে নানা উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শঙ্কা প্রকাশ করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। বিভাগীয় শহরের হাসপাতালেও চালু করা হচ্ছে আইসিইউ সহ বিশেষ ব্যবস্থা। দ্রুতই শিশুদের টিকার আওতায় আনার কথাও জানান মন্ত্রী। শিশু হাসপাতালে আমরা বেবিদের মিজেলস রোগীদের জন্য আমরা ওয়ার্ডের ব্যবস্থা করেছি, আইসোলেটেড ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে। মানিকগঞ্জে 8 বেডেড আইসিইউ ইউনিট অ্যালং উইথ ভেন্টিলেটর ব্যবস্থা করা হয়েছে। রাজশাহীতে কালকে আমরা পাঁচটা ভেন্টিলেটর আমরা নিউনেটাল ওইখানে পাঠিয়েছি। হাম সহ অন্যান্য টিকা কেনার জন্য 604 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনটি যখন আমরা দেখলাম সেখানে বেশ কিছু তথ্য উঠে আসছে যে কি কি পদক্ষেপ নেওয়া হবে এই সংক্রমণ রোধে।
প্রাদুর্ভাবটা আমরা দেখতে পাচ্ছি যেভাবে বেড়েই চলেছে, সেখানে বেশ কিছু উদ্যোগের কথা কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পেরেছি, তার সাথে পরামর্শের কথা উঠে এসেছে। আমি যদি বলি যে স্বাস্থ্যমন্ত্রী যেটা বলেছেন যে খুব শীঘ্রই টিকার ব্যবস্থা তারা করবেন, যে যত জানি আমরা যে আগামী সপ্তাহের মধ্যেই সেটা আসার সম্ভাবনা রয়েছে এবং 604 কোটি টাকা সেখানে বরাদ্দও রয়েছে। এর পাশাপাশি কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা একটু আমাদের যে কাট করেছি সেখানে মোটা দাগে কিন্তু আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা যায়, যে সরকারের যে উদ্যোগগুলো, তার মধ্যে ক্যাম্পেইনের যে ব্যাপারটি, যেটি আসলে গত কয়েক বছর যাবৎ হচ্ছিল না, এরকম অভিযোগ আমরা পেয়েছি দায়িত্বশীল কর্মকর্তাদের কাছ থেকে। সেই ক্যাম্পেইন চালু করবে, সচেতনতা বৃদ্ধি করবে, পাশাপাশি ভ্যাকসিনের জন্য আমি বললাম হাসপাতালে যে ভেন্টিলেশনের ব্যবস্থা, আপনি জানেন যে বিভিন্ন জায়গায় এই সংকটটা কিন্তু তৈরি হয়েছে এবং যারা রোগীর স্বজনরা বা অভিভাবকরা তারা কিন্তু বলছিলেন যে এই অত্যন্ত ছোঁয়াছে, তারপরেও গাদাগাদি করে থাকতে হচ্ছে, সংক্রমণটা বেশি হচ্ছে। এই জন্য কিন্তু আমরা জানি ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে কিন্তু আলাদা হসপিটালের ব্যবস্থা করা হচ্ছে, বিশেষায়িত। অভিভাবকদের সচেতনতার ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যখন কেননা ছোঁয়াছে যেহেতু নবজাতক শিশু, তাদের যে সংক্রমণের লক্ষণ যখন দেখা দেবে তখনই চিকিৎসকরা বলছেন যে দ্রুত তাদেরকে চিকিৎসকদের কাছে নিয়ে যেতে হবে এবং কি কি লক্ষণ এগুলো ইতিমধ্যেই আপনারা জানেন যে সর্দি, কাশি, জ্বর এগুলো যখন হবে তখনই ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে, কোনোভাবে অবহেলা করা যাবে না। এমনিতেই তো এখন পুরো দেশে হুট করে জ্বর সর্দি বেড়ে গেছে, সে বিষয়টি অত্যন্ত লক্ষণীয় এবং অভিভাবকদেরও বলা হয়েছে যে বিষয়ে সচেতন থাকতে হবে। সব মিলিয়ে আসলে এই যে প্রকোপ শুরু হয়েছে সেখান থেকে আসলে শিশু সহ যারা শিশুদের জ্বর সর্দি কিংবা ছোট রেশের ব্যাপারে কোনো ধরনের আসলে সচেতন থাকতে হবে, সরকারও যথোপযুক্ত আসলে ব্যবস্থা। আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রুবেল, জানাচ্ছিলেন হামের প্রাদুর্ভাব এবং তা মোকাবেলায় সরকারের যে প্রস্তুতি সে বিষয়ে বিস্তারিত। জ্বালানি তেল সরবরাহ বিক্রি স্বাভাবিক রাখতে এবার কঠোর অবস্থানে সরকার। অবৈধভাবে মজুত ও পাচারকারী সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করলে 1 লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে জ্বালানি বিভাগ। জ্বালানি তেলের জন্য রাজধানীর বিভিন্ন পাম্পে লম্বা লাইন, অপেক্ষা যানবাহন চালকদের। এর মধ্যেই সরবরাহ সংকটে রাজধানীর মিরপুর, আসাদগেট, গাবতলী সহ বিভিন্ন এলাকার কয়েকটি পাম্প বন্ধ রাখে কর্তৃপক্ষ। মতিঝিল বরাবর যে কয়টা পাম্প আছে সব বন্ধ, মৎস্য ভবনের পাম্প বন্ধ। অনেক পাম্পে তেল আছে, তারা আমার মনে হচ্ছে তারা তেল দিতেছে না। ট্যাঙ্কি ফুল করে তেল নিয়ে বিভিন্ন জায়গা থেকে তারা ঘরে বিভিন্ন জায়গায় ড্রামের মধ্যে তারা মজুত করে রাখছে। ঢাকার বাইরেও রয়েছে জ্বালানি সংকট। দিনাজপুরের হিলিতে পেট্রোল অকটেন কিনতে গিয়ে ভোগান্তিতে পড়ার কথা জানিয়েছেন যানবাহনের চালকেরা। আর ডিপো থেকে চাহিদা মতো তেল না পাওয়ার দাবি কর্তৃপক্ষের। আসলে তো তেল পেলাম না, ঘুরে যাচ্ছি। পেট্রোল অকটেন যদি 3000 দেয় তো গাড়ি হয় 6000। গ্রাহক চাহিদা বিবেচনায় সিরাজগঞ্জের বাঘাবাড়ি ডিপো থেকে উত্তরবঙ্গের 16 জেলা ও ময়মনসিংহ বিভাগের 4 জেলা সহ মোট 20 জেলায় সরবরাহ বেড়েছে প্রায় 30,000 লিটার। খুলনায় পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলের ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। জনগণ 2-3 ঘন্টার মধ্যে 2000 তেল নিয়ে চলে যাচ্ছে। অন্য সময় থেকে এখন তার চাহিদা একটু বেশি। 2025 সালে মার্চ মাসে কতটুকু তেল করছি এটার উপর বেসিস করে ওরা দিচ্ছে। 13,500-এর গাড়ি, আমি 4,000 লিটার তেল পেলাম। সোমবার সচিবালয়ে ব্রিফিংয়ে জ্বালানি বিভাগ জানায় ব্যাপক হারে অবৈধ মজুতের কারণে জ্বালানির কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এ পর্যন্ত আমরা প্রায় 2,08,650 মেট্রিক টন জ্বালানি তেল আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি অভিযানের মাধ্যমে। এপ্রিলে মালয়েশিয়ার বিএসপি থেকে 2টো পাবো, আমরা ইউনিপ্যাকের 1টা পাবো, এই সব মিলে আরো প্রায় 1,50,000 মেট্রিক টনের মতো। জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীদের সম্পর্কে প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তাকারীর জন্য 1 লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। সাইফুল ইসলাম, সময় সংবাদ। সরবরাহ সংকটে কিছু ফিলিং স্টেশনে মিলছে না জ্বালানি তেল, কোথাও মিললেও বাড়তি চাহিদায় হিমশিম অবস্থা। এই যখন পরিস্থিতি তখন জেলায় জেলায় অভিযানে মিলছে নানা অনিয়ম। চট্টগ্রামে 25,000 লিটার ডিজেল সহ 5 জেলায় জব্দ করা হয়েছে 44,000 লিটার তেল। জড়িতদের জেল জরিমানা করছে প্রশাসন। জ্বালানি তেলের অবৈধ মজুদ রোধে কঠোর অবস্থানে প্রশাসন। জেলায় জেলায় শুরু হয়েছে অভিযান। চট্টগ্রামের ফৌজদারহাটের সলিমপুরে একটি গ্যারেজের পাশে লরির ট্যাঙ্কে তেল মজুদ রাখার অভিযোগে অভিযান চালায় জেলা প্রশাসন। জব্দ করা হয় 25,000 লিটার ডিজেল, তবে পাওয়া যায়নি জড়িত কাউকে। জেলায় এখন পর্যন্ত 58 মামলা ও 4 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এখানে আমরা 25,000 লিটার তেল পেয়েছি। ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসন আমরা ইতিমধ্যেই প্রায় 31,000 লিটার তেল আমরা জব্দ করেছি। বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা হবে এবং আমরা মামলা হওয়ার পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। এর আগে মজুদ থাকার পরও তেল
তেল বিক্রি না করা ও পরিমাণে কম দেওয়ার অভিযোগে চট্টগ্রামের বন্দর এলাকায় আনোয়ারা জাকারিয়া পেট্রোল পাম্পে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অনিয়মের সত্যতা পাওয়ায় 1 লাখ টাকা জরিমানা করা হয়। ভিতরে পরিমাপ করে দেখলাম যে তাদের আসলে বিক্রয়যোগ্য মজুদ রয়েছে, তারপরেও তারা বিক্রি করছে না। আমরা 40,000 টাকা অর্থদণ্ড আরোপ করেছি। সোমবার ভোরে চুয়াডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামে সড়কের পাশে স্থানীয় টিটোনালের মুদি দোকানের পেছনে একটি লরি থেকে ড্রামে তেল আনলোড করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে প্রায় 11,500 লিটার জ্বালানি তেল সহ ট্রাঙ্ক লরি জব্দ করে পুলিশ। আটক করা হয় 4 জনকে। এদিন সাতক্ষীরা সদরের গাভা এলাকায় যমুনা পেট্রোলিয়ামের লোগো লাগানো একটি ট্রাকে অবৈধভাবে তেল পরিবহন হচ্ছে এমন সন্দেহ হলে গতিরোধ করে স্থানীয়রা। পরে পুলিশ এসে তেল পরিবহনের কাগজপত্র না পেলে চালককে আটক করে। জব্দ করা হয় 7,000 লিটার পেট্রোল। পরে আটক করা হয় 4 ডিলারকেও। একটি লরিতে 7,000 লিটার পেট্রোল সহ আমরা পাই। ওখানে যারা তেলের লরি ড্রাইভার সহ সংশ্লিষ্ট যারা ছিল প্রাথমিক পর্যায়ে তাদের কাগজপত্র আমরা যাচাই বাছাই করছি। চাঁদপুরেও বিভিন্ন ফিলিং স্টেশন ও জ্বালানি তেলের দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মূল্য তালিকা না টানানো এবং কাগজপত্র না থাকায় 3টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেন ম্যাজিস্ট্রেট। এছাড়া টাঙ্গাইলের কালিহাতির মেসার্স এলেঙ্গা ফিলিং স্টেশনে অতিরিক্ত জ্বালানি তেল মজুদ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কর্তৃপক্ষকে 25,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে বিকেলে রাজধানীর কুড়িল প্রগতি সরণির কাজী মোটরস নামে একটি মোটরস পার্টসের দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা 350 লিটার জ্বালানি তেল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় আটক করা হয় 1 জনকে। মিরন আহমেদ, সময় সংবাদ। দেশে জ্বালানি তেলের ঘাটতি নেই, সরবরাহ স্বাভাবিক থাকলেও অবৈধ মজুতের কারণে তৈরি হচ্ছে কৃত্রিম সংকট। পরিস্থিতি উত্তরণে সচেষ্ট সরকার। বিকেলে জাতীয় সংসদে কথা জানান জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা আওয়াজ জানান মধ্যপ্রাচ্যের বাইরে থেকেও জ্বালানি তেল আমদানিতে কাজ করছে সরকার। কোথাও বন্ধ ফিলিং স্টেশন, আবার কোথাও যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় চরম ভোগান্তি। প্রায় মাসখানেক ধরে দেশ জুড়ে এমন চিত্র। আমাদের কাছে আরেকটা নোটিশ এসেছে। সোমবার জাতীয় সংসদ অধিবেশনেও উঠে এলো জ্বালানি সংকট প্রসঙ্গ। আজকেও ঢাকাতেও পেট্রোল পাম্প থেকে ঘুরে এসেছি, আমার গাড়িতে তেল পাইনি। এমন অবস্থায় 300 বিধিতে বিবৃতিতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও কৃত্রিমভাবে সংকট তৈরি করা হয়েছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। কিছু সংখ্যক অসৎ ব্যবসায়ী ও কিছু কুচক্রী মহল জ্বালানি তেল পাচারে জড়িত রয়েছে। সরকার জনগণের সাথে নিয়ে এই কঠোর হস্তে দমন করতে বদ্ধপরিকর। মন্ত্রী জানান বৈশ্বিক সংকটের মধ্যেও জ্বালানির দাম না বাড়িয়ে জনস্বার্থে বড় অঙ্কের ভর্তুকি দিচ্ছে সরকার। মার্চ জুন প্রান্তিক মোট ভর্তুকির প্রয়োজন হবে ডিজেলে ক্ষেত্রে 15,409 কোটি টাকা, অক্টিনের ক্ষেত্রে 636 কোটি টাকা। এর আগে প্রশ্নোত্তর পর্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান বিকল্প উৎস থেকে জ্বালানি তেল আমদানির চেষ্টা চলছে। জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে মধ্যপ্রাচ্য ছাড়াও যে সকল সোর্স থেকে আমরা জ্বালানি আনতে পারি সে ব্যাপারে আমরা নিরলস কাজ করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা সেটাতে সফল হব। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান মন্ত্রীরা। প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি ক্রয় না করা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশের ক্রীড়াঙ্গনে সূচনা হলো ঐতিহাসিক অধ্যায়ের। খেলাধুলাকে মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনেছে সরকার। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্রীড়া কার্ড ও বিশেষ সম্মাননা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন তারেক রহমান। শখ কিংবা নিছক বিনোদন নয়, দেশের অ্যাথলিটদের জন্য রচিত হলো অনন্য এক ইতিহাস। এখন থেকে ক্রীড়াবিদদের পরিচয় কেবল পদকেই সীমাবদ্ধ থাকবে না, রূপ নিল মর্যাদাপূর্ণ পেশায়। সোমবার আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী 129 কৃতি ক্রীড়াবিদকে বিশেষ সম্মাননা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করেন বহুল প্রতীক্ষিত ক্রীড়া কার্ড এবং বিশেষ বেতন কাঠামো। আন্তর্জাতিক অঙ্গনে স্বর্ণ, রৌপ্য এবং তাম্রপদক জয়ী অ্যাথলিটদের হাতে আর্থিক পুরস্কারের চেক তুলে দেওয়া হয়। একক পর্যায়ে স্বর্ণজয়ীরা 3 লাখ এবং দলগত জয়ীরা পান 2 লাখ টাকা করে। সবচেয়ে বড় চমক ছিল নিয়মিত ক্রীড়া ভাতার ঘোষণা, যেখানে তালিকাভুক্ত প্রত্যেক খেলোয়াড়ের জন্য প্রতি মাসে বরাদ্দ 1 লাখ টাকা। বর্তমান সরকারের ক্রীড়া উন্নয়ন দর্শনের বাস্তবায়নে আমরা নির্বাচনী ইশতেহারে বর্ণিত ক্রীড়াক্ষেত্রের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।
এই কার্ড শুধু পরিচয় নয়, এটি ক্রীড়াবিদদের মর্যাদা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চয়তা দিবে। সভাপতির ভাষণে তৃণমূলের প্রতিভা অন্বেষণে 30 এপ্রিল থেকে সারা দেশে নতুন করে স্পোর্টস কর্মসূচি শুরুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তোমাদেরকে একটা সিকিউর জায়গায় মেয়েরা যাতে প্র্যাকটিস করতে পারে, খেলতে পারে, সেইটা মোটামুটি মাঠটার সিলেকশন সবকিছুই হয়ে গিয়েছে। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। এ সময় পেশাদার ক্রীড়াবিদদের সক্রিয় রাজনীতিতে না আসার আহ্বান জানান তারেক রহমান। পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। ক্রীড়াবিদদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে অদূর ভবিষ্যতে অলিম্পিক কিংবা এশিয়ান গেমসের মতো বিশ্বমঞ্চে বাংলাদেশ নতুন ইতিহাস লিখবে, এমনই আকাশ ছোঁয়া স্বপ্ন এখন দেশের কোটি ক্রীড়াপ্রেমীর। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। জুলাই যোদ্ধাদের সুরক্ষা সংক্রান্ত অধ্যাদেশ গ্রহণে সরকারি দল সম্মত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে, সাধারণ জনগণের বিরুদ্ধে যারা সশস্ত্র হামলা চালিয়েছে তারা সবাই অপরাধী এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, না হলে আপনারা দায়ের করবেন এবং সকল মামলার সুষ্ঠু তদন্ত হবে। বিচার করার দায়িত্ব বিচার বিভাগে, জুডিশিয়ারির বিচার হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে কোনো রকমের মফ কালচার আর থাকবে না। রাস্তাতে যে কোনো দাবি নিয়ে মহাসড়ক সড়ক অবরোধ করে দাবি আদায়ের যে প্রবণতা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে, ক্ষেত্র বিশেষে সেই গভর্নমেন্টের দুর্বলতার কারণে ইন্সপায়ার্ড হয়েছে, সেটাকে আমরা আর কখনো অ্যালাউ করব না। ১/১১ আমলে তারেক রহমানকে গ্রেফতার করে নির্যাতনে জড়িতদের একজন সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাসের জুলাই হত্যা মামলার রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আরও বলেন, ইউনাইটেড হাসপাতালে বেগম খালেদা জিয়ার চিকিৎসায়ও বাধা তৈরি করেন তিনি। শুনানি শেষে আফজালের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 2006 থেকে 2008 সাল পর্যন্ত ডিজিএফআই এ কর্মরত ছিলেন আফজাল নাসের। ১/১১ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বহু রাজনৈতিক নেতাদের নির্যাতনে বারবার নাম আসে তার। জুলাইয়ের আন্দোলনে মিরপুরের দেলোয়ার হত্যা মামলায় রোববার মধ্যরাতে আফজাল নাসেরকে আটক করে ডিবি। সোমবার বিকেলে আদালতে নিয়ে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। দেলোয়ার নামে একজন আন্দোলনকারীকে হত্যা করা হয়, সেই ঘটনার সঙ্গে তদন্তকারী কর্মকর্তা এই আজকে যে আফজাল নাসের তার সম্পৃক্ততা পাওয়া যায়, সেই জন্য তাকে আজকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তা তাকে আদালতে উপস্থাপন করেন। শুনানিতে বয়স বিবেচনায় রিমান্ড বাতিলের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। এ সময় রাষ্ট্রপক্ষ বলেন, বেগম খালেদা জিয়া বয়োবৃদ্ধ হওয়া সত্ত্বেও ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেওয়ায় বাধা দিয়েছিলেন আফজাল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি অনুরূপায় হয়ে ইউনাইটেড হসপিটালে চিকিৎসা নেওয়ার জন্য তাকে নেওয়া হয়েছিল, কিন্তু এই আফজাল নাসের ইউনাইটেড গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা থাকার কারণে তার ক্ষমতা ব্যবহার করে তাকে ইউনাইটেড হসপিটালেও চিকিৎসা নিতে দেয় নাই। এ পর্যন্ত ১/১১ কুশীলব 3 সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছেন। আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর। নকশা প্রস্তুত, চলছে বাজেট নিয়ে কাজ, জানালেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। আগামী 2 বছরে বাংলাদেশে অর্ধেকের বেশি জাপানি কোম্পানি তাদের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছে। সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে জাপানের সরকারি বাণিজ্য সংস্থা জেট্রোর জরিপে তথ্য উঠে আসে। এতে আরও বলা হয়, দেশে ব্যবসা করা প্রায় অর্ধেক জাপানি কোম্পানি 2025 সালে 50% বেশি মুনাফার আশা করছে। 2024 সালের তুলনায় মুনাফার আশা করা কোম্পানির হার প্রায় 8% বেড়েছে। এটি 2019 সালের পর সর্বোচ্চ। একই সঙ্গে বাংলাদেশের অবকাঠামো, আমলাতান্ত্রিক জটিলতা, জ্বালানি সরবরাহ এবং নীতিগত অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ জানিয়েছে অনেক প্রতিষ্ঠান। এবার বাণিজ্যের সংবাদ। ইন্টারনেটের লোভনীয় অফারের প্রচারণা চালিয়েও গ্রাহক ধরে রাখতে পারছে না মোবাইল অপারেটররা। গেল জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত 7 মাসে গ্রাহক কমেছে 73 লাখ। তবে উল্টো চিত্র ব্রডব্যান্ড সংযোগে। এ সময় ব্যবহারকারী বেড়েছে 3 লাখ। মোবাইল ইন্টারনেটে গ্রাহক কমার পেছনে সিম সংখ্যা 10টিকে নামানোকে দায়ী করছে অপারেটররা। শুভ খানের রিপোর্ট। নতুন সিম চালু করলেই 4 জিবি ডাটা সঙ্গে মিনিট অফার আছে, ফ্যামিলি প্যাকও।
30 দিন মেয়াদে 798 টাকায় 85 জিবি ডাটা নিয়ে সাজানো হয়েছে সুপার ইন্টারনেট প্যাক। লোভনীয় এমন অফারে গ্রাহক টানার চেষ্টায় মোবাইল অপারেটররা। তবে বাস্তব চিত্র ভিন্ন। গেল জুনে টেলিকম খাতে স্বচ্ছতা ও অপরাধ নিয়ন্ত্রণে ব্যক্তিগত সিম ব্যবহারের সীমা 15 থেকে 10টিতে নামায় সরকার। এরপর থেকেই কমছে মোবাইল ইন্টারনেট গ্রাহক সংখ্যা। বিটিআরসির তথ্য বলছে 2025-এর জুলাইয়ে দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহক ছিল 12 কোটি 15 লাখ। 7 মাসে 73 লাখ গ্রাহক কমে এই সংখ্যা দাঁড়ায় 11 কোটি 42 লাখে। এই পরিস্থিতির জন্য ডাটা ব্যবহারের খরচ বেড়ে যাওয়ার অভিযোগ গ্রাহকের। ডাটার ভ্যালিডিটি অনেক কম থাকে কিন্তু প্রাইস অনেক বেশি। স্টুডেন্ট ফ্রেন্ডলি ডাটা প্যাকেজ বা এটার ভ্যালিডিটি একটু যদি বেশি থাকতো। ডাটা প্যাকেজের প্রাইস অনেক বেড়ে গেছে, প্রাইসটা এখন আরো কম হইলে আমাদের জন্য ভালো হতো। যদিও ইন্টারনেট গ্রাহক কমার প্রভাব পড়েনি বড় দুই অপারেটর গ্রামীণফোন ও রবি রায়ে। পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোন বলছে 2025 সালের চতুর্থ প্রান্তিকে মোট 3,858 কোটি টাকা আয় করেছে তারা, যা 2024 সালের একই সময়ের তুলনায় 3.3% বেশি। একই সময়ে রবি কর পরবর্তী মুনাফা করেছে 311 কোটি 90 লাখ টাকা। গ্রাহক সংখ্যা কমছে, ওভারঅল বিবেচনায় কিন্তু দাম বাড়ানোর আসলে কোনো প্রশ্নে আসে না। অ্যাফোর্ডেবল একটা রেঞ্জের মধ্যে কারণকে আমরা বান্ডেল প্যাক দিতে পারি, সার্ভিসে দিতে পারি, আমরা সেভাবে চেষ্টা করে যাচ্ছি। মোবাইল অপারেটররা গ্রাহক হারালেও ভিন্ন চিত্র ব্রডব্যান্ড সেবায়। সেখানে ইন্টারনেট গ্রাহক বেড়েছে প্রায় 3 লাখ। দেশে বর্তমানে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারী 1 কোটি 47 লাখ। 100% আইএসপি 500 টাকায় 20 থেকে 30 MBPS এর প্যাকেজ মার্কেটে প্রোভাইড করে থাকছে। গ্রাহককে একটু বাড়তি সুযোগ সুবিধা কিভাবে দেওয়া যেতে পারে এই জায়গায় সবসময় সচেতনভাবে ভূমিকা পালন করছি। টেলিকম খাতে 4 প্রতিষ্ঠান মোবাইল ইন্টারনেট সেবা দেয়, আর ব্রডব্যান্ড সেবায় আছে অন্তত 3000 আইএসপি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 7 জুন থেকে শুরু হবে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডগুলোর সভা হয়। এতে 7 জুন থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। দেশের সব শিক্ষা বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা হয়। আর আগামী 21 এপ্রিল থেকে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। অস্ট্রেলিয়া ও ইউরোপে পাঠানোর নামে নেওয়া হয় 20 লাখ করে টাকা। দেওয়া হয় ভিসা ও প্লেনের টিকিটও। ঠিক যাত্রার আগে জানা যায় সবই ভুয়া। কারওয়ান বাজার থেকে মানব পাচারকারী চক্রের 2 সদস্যকে গ্রেপ্তারের পরে তথ্য জানায় র্যাব। মাগুরা জেলার কাজী সাব্বির ইসলাম ইচ্ছে ছিল পরিবারের সচ্ছলতা ফেরাতে উন্নত কোনো দেশে যাবেন। পরিচয় হয় এক ব্যক্তির সঙ্গে, তাকে দেয়া হয় বিভিন্ন প্রতিশ্রুতি। স্বপ্ন যেন বাস্তবে রূপ নেয় সাব্বিরের। কিছুদিন পর অস্ট্রেলিয়ার ভিসা হাতে পেয়ে সাব্বির ওই ব্যক্তিকে তুলে দেয় 20 লাখ টাকা। কিন্তু ভিসা পাওয়ার পর হতবাক সাব্বির। তাকে যে ভিসা দেওয়া হয়েছে তা ছিল ভুয়া। আমি অনলাইনে সার্চ করার মাধ্যমে এগুলো কোনো কিছু পাইনি। এরপরে আমি যখন বর্তমান যে অস্ট্রেলিয়ার ভিসা ক্যাটাগরি থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু নিয়ে যখন আমি সুন্দর মতো সার্চ করা শুরু করলাম অনলাইনে, তখন আমি দেখতে পেলাম যে এগুলো সব আসলে সম্পূর্ণভাবেই জালিয়াতি। খাগড়াছড়ির সারণিকা দেওয়ানো একইভাবে প্রতারিত হয়েছেন। প্রলোভন দেখিয়ে তার কাছ থেকেও নেওয়া হয়েছে 20 লাখ টাকা। সর্বস্ব হারিয়ে দিশেহারা অবস্থা তার। অফারটা দিয়েছে ওনার ভাই অস্ট্রেলিয়াতে একটা কোম্পানির ম্যানেজার, বাংলাদেশ থেকে 20-30 জন মানুষ নিবে, ওরকম একটা ভালো অনেক কিছু বলেছে। আমার সম্পত্তি বিক্রি করে যে আমি টাকা দিছি, সুস্থ বিচার পাই, এটা আমার একতে থাকে। ইউরোপ, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে পাঠানোর নামে প্রতারক চক্রটি 13 জনের কাছ থেকেই হাতিয়ে নিয়েছে 1 কোটি 21 লাখ টাকা। সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজার থেকে মানব পাচারকারী চক্রের 2 সদস্যকে গ্রেপ্তারের পর এ তথ্য জানায় র্যাব। জব্দ করা হয়েছে ভিসা তৈরির ডিভাইস ও বিপুল পরিমাণ জাল ভিসা। 20 লক্ষ টাকার জায়গায় কয়েক ধাপে নগদ এবং অ্যাকাউন্টের মাধ্যমে 19,50,000 টাকা প্রদান করে। তাদেরকে বলা হয় যে আপনাদের ভিসা 2-1 দিনের মধ্যে পেয়ে যাবেন। কারওয়ান বাজারের টাওয়ারে আমরা অভিযান চালাই, আমরা 2 জনকে গ্রেপ্তার করতে পারি। এর মূল হোতা হলো শফিউর রহমান সুমন, তার বাড়ি যশোর, এবং তার সাথে কোরবান আলী 30 কম্পিউটার অপারেটর। জাল ভিসা এগুলো ওই কম্পিউটারে তৈরি করে এবং তাদেরকে বিশেষ করে মোটা অঙ্কের টাকা নিয়ে তাদেরকে বলা হয় যে এগুলো নিয়ে আপনারা যেতে পারবেন। র্যাব জানায় মানব পাচারকারী চক্রটির নেটওয়ার্ক সারা দেশেই। এই চক্রের বাকি সদস্যদের ধরতে কাজ করছে তারা। অবশিষ্ট যারা রয়েছে তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।
ইসরায়েলের শিল্পাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরাকে মার্কিন ঘাঁটিতে আক্রমণে উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরান সহ বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েলও। এদিকে অভিযান চালিয়ে ইরানের তেল ও খার্ক দ্বীপ দখলে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের বীরশেবা এলাকায় নিয়ত হুবাব শিল্পাঞ্চলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। হামলার পরপরই ক্ষতিগ্রস্ত কারখানা থেকে বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার শঙ্কায় আশেপাশের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়। ইরানের পাশাপাশি ইয়েমেন থেকেও ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সৌদি আরব, ইরাক, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলোতেও ড্রোন হামলা চালায় ইরান। ইরাকের বাগদাদে মার্কিন ভিক্টোরি বেস লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। এতে একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইরানের তেহরান সহ বিভিন্ন এলাকায় আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েলও। দখলদার বাহিনীর দাবি, অস্ত্র গবেষণা ও উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে 120টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তেহরানের কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবি টেলিভিশনের কার্যালয় ইস্পাহানে একটি বিশ্ববিদ্যালয়েও চলে মার্কিন ইসরায়েলি হামলা। এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের তেলের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে খারাক দ্বীপ দখলে নেয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। তেহরানের সঙ্গে দ্রুত একটি চুক্তি হবে বলেও জানান ট্রাম্প। চলমান সংঘাত বন্ধে ইসলামাবাদে বৈঠকে বসেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। ইরান যুদ্ধ বন্ধের উপায় নিয়ে আলোচনা করেন তারা। বরকতুল্লাহ, সময় সংবাদ। নামমাত্র স্টেডিয়াম নয়, আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সক্ষমতা রাখে এমন স্টেডিয়াম তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই মোতাবেক নকশা প্রস্তুত করে এখন বাজেট নিয়ে কাজ করা হচ্ছে। সময় সংবাদকে জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। স্টেডিয়াম কিংবা ক্রীড়া স্থাপনা তৈরির ক্ষেত্রে শুধু ফুটবল নয়, প্রধানমন্ত্রীর কাছে অন্যান্য ডিসিপ্লিনগুলো সমান গুরুত্বের বলে জানান তাবিথ। ক্রীড়াবিদদেরকে একটি সমৃদ্ধ জাতি গঠনে ক্রীড়াঙ্গনের গুরুত্বের কথা বেশ ভালোভাবেই জানা তারেক রহমানের। প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে মাত্র 1.5 মাসের মাথায় অ্যাথলিটদের আর্থিক নিরাপত্তার জন্য যুগান্তকারী পদক্ষেপ তার। দেশের সব ক্রীড়া সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে তার এমন আয়োজনে পিছিয়ে পড়া ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার। এবং এই সুনাম শুধু অ্যাথলিটদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে ক্রীড়াঙ্গনের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়, এর সঙ্গে প্রয়োজন খেলোয়াড়দের জন্য উপযুক্ত অনুশীলন ব্যবস্থার নিশ্চয়তা, যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করছেন তাবিথ আওয়াল। নামে মাত্র স্টেডিয়াম থাকলে কিন্তু হবে না, মানে মানসম্পন্ন মাঠ থাকতে হবে। ইন্টারন্যাশনাল হোস্টিংয়ের জন্য, ইভেন ব্রডকাস্টিং ঠিক রাখার জন্য ওরকম লজিস্টিক সাপোর্ট একটা এরিয়া থাকতে হবে। ফুটবলের প্রতি আলাদা ভালোবাসা থাকলেও দেশের প্রতিটি খেলাই প্রধানমন্ত্রীর কাছে সমান গুরুত্বের। এক্ষেত্রে ফুটবল, ক্রিকেট আলাদা না করে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সব ফেডারেশনকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। স্পোর্টস মাইন্ডসেটটা খুব ইম্পর্টেন্ট ছিল, যে কারণে স্পোর্টসের ফ্যামিলি আজকে ছিল। অ্যান্ড সবাইকে বলা হয়েছিল যে একজন আরেকজনকে যেন সহযোগিতা করে এবং চেষ্টা করে একসাথে কাজ করার জন্য। প্রধানমন্ত্রী কিন্তু আমাদেরকে মনে করে দিয়েছে যে জয় যেরকম স্পোর্টস একটা অংশ, পরাজয় কিন্তু স্পোর্টস একটা অংশ। সম্প্রতি ফুটসাল যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। সেখানে সফলতার স্বাক্ষর রেখেছেন সাবিনারা। তাদের নির্বিঘ্ন অনুশীলন আর খেলার সুবিধার কথা বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী দ্রুতই ফুটসাল মাঠ তৈরির নির্দেশ দিয়েছেন বলেও জানান তাবির। অলরেডি এই প্রসেসে কাজ শুরু হয়ে গেছে, ইনফ্যাক্ট চূড়ান্ত পর্যায়ে আছে। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হঠাৎ হামের প্রাদুর্ভাব, জেলায় জেলায় হাসপাতালে রোগীর চাপ, শনাক্ত 764। শিশুর মৃত্যুতে বাড়ছে উদ্বেগ, বাড়ানো হয়েছে ভেন্টিলেটর। শিগগিরই শুরু হবে টিকা ক্যাম্পেইন। পাম্পে সংকটের মধ্যে লরি থেকে তেল বিক্রি, ট্যাঙ্কেও অবৈধ মজুদ। 6 জেলায় অভিযানে জব্দ প্রায় 80,000 লিটার। জড়িতদের জেল জরিমানা, মজুতের তথ্য দিলে পুরস্কার। এবং 129 ক্রীড়াবিদকে সম্মাননা ও ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী। 30 এপ্রিল সিলেট থেকে শুরু নতুন করে স্পোর্টস, খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান। এই ছিল রাতের সময়, এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।